নমস্কার, গুড মর্নিং এক্সপ্রেস সকলকে স্বাগত। সঙ্গে আছে আমি নোয়েল, আমার সঙ্গে আমার সহকর্মী রানু। গুড মর্নিং নোয়েল, গুড মর্নিং এক্সপ্রেস নিউজের সকল দর্শক বন্ধুদেরকে। অবশ্যই, সেক্ষেত্রে দেখো রানু, আজকে আমরা যে খবরটা আমাদের সব থেকে বেশি আমরা নজরে রাখবো সেটা হচ্ছে যে আমরা এতদিন পর একটা আশার আলো আমরা পাচ্ছি। সেটা হচ্ছে আমরা অবশ্যই জেনে গেছি যে আমাদের সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু করোনা ভ্যাকসিনের ড্রাই রান প্রক্রিয়া চালু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের সকল জেলাতেই কিন্তু এই ড্রাই রান প্রক্রিয়া আগামী কাল থেকে অলরেডি ভ্যাকসিন কিন্তু চলে এসছে। আমাদের মানে বিদেশি বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন চলে এসছে এবং আমরা এটাও জানতে পেরেছি যে কালকে স্বাস্থ্য দপ্তরে অলরেডি কিন্তু ভ্যাকসিন ঢুকে গেছে। তো আমাদের আগামী 11 তারিখে হয়তো প্রথমে স্বাস্থ্যকর্মী এবং তারপর ডাক্তারদের এবং তারপরে যারা সাফাই কর্মী থেকে শুরু করে সকলের ওপরেই কিন্তু একটা ভ্যাকসিন দেওয়ার কিন্তু একটা প্রক্রিয়া আগামী 11 থেকে 13 তারিখের মধ্যে শুরু হবে। একদমই নোয়েল, প্রত্যেকবারেই যখন আমরা আলোচনা করি একটা রাজনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করি, এখন রাজনৈতিক পরিস্থিতি ঠিক কি রকম আছে সেই বিষয়ে আলোচনা করি। আমাদের একটা জোর তো ছিলই মনে যে করোনার এইটার কোনো কিছু প্রক্রিয়া বা কোনো কিছু আমরা পাবো কিনা, সেখানে একটা জোরটা ছাড়লো। সেখানে আমাদের ভ্যাকসিনের একটা প্রক্রিয়া এসছে যেখান থেকে মানুষ ভ্যাকসিন নিতে পারবে। এমনকি এটা একটা আশার আলো দেখছে বিজ্ঞানীরা। অক্সফোর্ড এবং ভারত বায়োটেকের পক্ষ থেকে এই উদ্দেশ্যটা নেওয়া হয়েছে। এখানে 736টি জেলায় এই ভ্যাকসিনের প্রক্রিয়াটা শুরু হবে। অবশ্যই, সেক্ষেত্রে দেখো আমরা মানে অবশ্যই মানে গত বছরে মানে এটা দেখো 2020 মার্চ মাস থেকে বা তার আগের থেকে আমরা বলতে পারি করোনা নিয়ে একটা মানুষের মধ্যে একটা ভয়। যখন করোনা শুরু হয়েছিল তখন মানুষ ঘরবন্দি হয়ে পড়েছিল, তারপরে লকডাউন থেকে শুরু করে আর কি সমস্যা হয়েছে আমরা সবকিছুই এর আগে আলোচনা করেওছি এবং সবকিছু জানি যে কত মানুষ এর জন্য প্রাণ হারিয়েছেন এবং তারপরে লকডাউনের পরে কত মানুষের কাজ হারিয়ে গেছে থেকে শুরু করে একটা মানে একটা 2020টা আমাদের কাছে একটা বিভীষিকার রূপ একটা ধারণ করেছিল করোনার জন্য। তো সেই করোনারই কিন্তু ভ্যাকসিন আমরা দেখতে পাচ্ছি যে অনেক বহু চেষ্টার পর বিজ্ঞানীদের একটা সাফল্যের মুখ তারা দেখতে পেয়েছে। সেটা হচ্ছে আমরা আশা করতে পারি যে পুরো দেশব্যাপীর কাছে মানে সঙ্গে সঙ্গে ভ্যাকসিন না পাওয়া গেলেও আমরা কিন্তু আশা করতে পারি যে 2021-এর মধ্যে কিন্তু পুরো দেশেই কিন্তু প্রত্যেকটা নাগরিককে কিন্তু হয়তো সরকার থেকে ভ্যাকসিন দেওয়াটা সম্ভব হবে। এবার ভ্যাকসিন নিয়ে একটা ধোঁয়াশা ছিল নোয়েল, সেই ধোঁয়াশার একটু কাটলো। ধোঁয়াশা থেকে মানুষ একটু আশার আলো দেখছে যে এরপর একটা ভ্যাকসিন এসছে। এরপরে মানুষ যেসব সাধারণ মানুষদের একটা মনে ভয় ছিল, মানে সাধারণ মানুষ থেকে সব মানুষের প্রতি একটা ভয় ছিল, কিন্তু গরিবদের ক্ষেত্রে যেসব মানুষরা বাইরে কাজে যেতে হয়, যাদেরকে দিন মজুর খাটতে হয়, যারা ঘরে বসেছিল, তাদের পক্ষে যেন একটা আশার আলো দেখছে। অবশ্যই, সেক্ষেত্রে দেখো রানু, মানে আমাদের দর্শকদের মনে কতগুলো প্রশ্ন উঠতেই পারে এবং অবশ্যই আমাদের মনেই প্রশ্নগুলো উঠছে। সেটা হচ্ছে কাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে এবং কারা কারা এই ভ্যাকসিন নিতে পারবেন এবং নেওয়ার পরে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি রানু যে কিছু কিছু মানুষ তারা কিন্তু মানে ভ্যাকসিন নেওয়ার পরে যে সিমটমস কিছু আসতে পারে কিনা এগুলো নিয়ে কিন্তু কিছু কিছু মানুষ এখনো ভীত হয়ে আছেন। তো অবশ্যই এই জিনিসগুলো আমাদের পরবর্তী পদক্ষেপে দেখতে হবে যে সরকার থেকে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে সবাই ভ্যাকসিনটা পায় এবং প্রথমত আমরা দেখতে হবে যে কারা কারা ভ্যাকসিনটা পাবে। এটা কি মানে আমাদের দেশে যত জনসংখ্যা আছে সকলেই কি ভ্যাকসিনটা পাবে, নাকি যারা করোনাতে একবার এফেক্টেড হয়েছিল তারাই শুধু ভ্যাকসিন পাবে, নাকি একটা কিভাবে ভ্যাকসিনটা দেওয়া হবে সেটা কিন্তু অবশ্যই সরকারের থেকে আমরা পরবর্তীকালে জানতে পারবো। সাধারণ জনগণের জন্য এই ভ্যাকসিনটা আসছে, আর যেখানে স্বাস্থ্যকর্মীদের আগে এই ভ্যাকসিনটা দেওয়া হবে বলে মনে করছেন, সেখানে প্রত্যেকটা জেলায় জেলায় এই ভ্যাকসিনের ড্রাই রান প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই বিষয়ে তো আমরা কথা বলবো, আজকেও থাকবে আমাদের প্রতিনিধিরা, তাদের বিষয়ে জেনে নেবো কি এই ভ্যাকসিনের প্রক্রিয়াটা কিভাবে চলছে, কোথায় কোথায় চলছে, ড্রাই রান প্রক্রিয়াটা কি, সেই বিষয়ে আমরা সবকিছু জেনে নেব। অবশ্যই, সেক্ষেত্রে দেখো আমরা যদি এর আগে আমরা বলতে পারি যে এর আগে কিন্তু করোনার থেকেও বহু মহামারী রোগের ভ্যাকসিন কিন্তু আমরা এখন জানি। যেমন তুমি দেখো যে টাইফয়েড বলো বা এর থেকেও কিন্তু মারাত্মক রোগের ভ্যাকসিন কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন দেশ কিন্তু এই ভ্যাকসিন বের করে ফেলেছে। তো আমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে একটা আশাবাদী ছিলাম যে করোনারও একটা কিছু একটা মানে মানে প্রতিবেদক অবশ্যই বেরোবে। তো সেটা আমাদের বিজ্ঞানের সাফল্য থেকে শুরু করে যারা বৈজ্ঞানিকরা যারা এই ব্যাপারটা নিয়ে 1 বছর ধরে চর্চা করে বেরোলেন তাদেরকে অবশ্যই আমাদের একটা ধন্যবাদ জানানো উচিত যে তারা মানে এত বড়
একটা জিনিস, এই করোনাটাকে তারা ভায়া ভ্যাকসিন জিনিসটাকে আটকাতে পারলেন, এবং অবশ্যই সরকারের একটা খুব বড় পদক্ষেপ, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে একটা খুব বড় পদক্ষেপ যে আমাদের ভারতবর্ষে এত তাড়াতাড়ি আমরা ভ্যাকসিনটা পেয়ে গেলাম। অবশ্যই একটু সময় অবশ্যই লাগলো, কিন্তু এই সময়টুকু দেখো রানু, একটা ভ্যাকসিন তৈরি করতে কিন্তু এই সময়টুকু কিন্তু লাগতেই পারে, কারণ একটা সেটা তোমার শরীরের ভেতরে যাচ্ছে, শরীরের ভেতরে গিয়ে সেটা কোনো মানে কোনো সাইড এফেক্ট করছে কিনা সেই জিনিসগুলো দেখতে হবে, এবং অবশ্যই সাইড এফেক্ট করলে সেখানে কি কি চেঞ্জেস হতে পারে জিনিসগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবেই নোয়েল, কেন কি এটা একটা বড় রোগ, সেই বড় রোগে একটা পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবেই। সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও যে একটা বড় রোগ থেকে, একটা মহামারী থেকে আমরা মুক্ত পাবো সেটার বিষয়ে দেখা যাবে অবশ্যই। আমরা দেখে নেব, আমাদের এই বিষয়ে কথা বলে নেব। এখন দেখে নেব আমাদের প্রতিনিধি কে আছেন। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আলোচনা করছিলাম যে করোনা ভ্যাকসিন মানে, দেখো এখানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে করোনা ভ্যাকসিন মানেই সেখানে কিন্তু হয়তো মানুষ খুব আনন্দে আছেন যে হয়তো আমরা স্বাভাবিক জীবন, কিন্তু এই মুহূর্তে আমরা দর্শক বন্ধু যারা আছেন তারা কিন্তু বলে দেওয়া ভালো যে পুরোপুরি স্বাভাবিক ছন্দে কিন্তু আমরা এখনো ফিরিনি। সেক্ষেত্রে কিন্তু যে সরকারের থেকে যেসব নিয়মবিধিগুলো করোনাকে আটকানোর জন্য যেসব নিয়মবিধি করা হয়েছে সেই নিয়মবিধিগুলো মেনে চলুন, বেশি কিছু নয়, মাস্ক পরে থাকুন, এবং অবশ্যই যখনই কোনো বড় জমায়েতে যাচ্ছেন সেখানে অবশ্যই মাস্ক খুলবেন না, এবং অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, এবং যদি মনে হয় যে আপনার শরীরে কোনো রকম ভাবে কোনো রোগ জ্বালার থেকে শুরু করে বা কোনো রোগ যেটা হয়তো মানে আপনার ওষুধে সারছে না, তো অবশ্যই যে কোনো ডাক্তারের কাছে যান, এবং অবশ্যই সরকার থেকে সাহায্য নিন। একদমই তাই। কালকে যেরকম আমাদের সামনে একটা চিত্র উঠে এলো যে করোনা ভ্যাকসিনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে জেলায় জেলায়, জেলার খবরও আমরা দেখতে পেলাম, সেখানে ভ্যাকসিনের কাজ চলছে। সেই বিষয়েও আমরা কথা বলবো। একটা আশাবাদী মানুষ, একটা আশার আলো যেটা দেখছে সেটা হচ্ছে কি আবার স্বাভাবিক ছন্দে মানুষ ফিরতে চলেছে। অবশ্যই গৃহবন্দী হয়ে কেটেছিল, এরপর স্বাভাবিক ছন্দে, দেখো স্বাভাবিক একটা বড় নিউজ নোয়েল যে করোনা ভ্যাকসিনের সাথে অক্সফোর্ড সাথে ভারত বায়োটেকের নাম। হ্যাঁ অবশ্যই। সেক্ষেত্রে দেখো আমাদের এটা তো অবশ্যই একটা খুব বড় সাফল্য, কারণ মানে ভারত বায়োটেকের সঙ্গে অস্ট্রেলিয়া যখন নাম উঠে আসে, তার মানে অবশ্যই সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষেরও একটা খুব গর্বের ব্যাপার এটা, কারণ দেখো অনেকগুলো দেশ কিন্তু একসঙ্গে আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি গত বছরের জুন জুলাই মাস থেকে কিন্তু সব দেশ কিন্তু চেষ্টা করছিল করোনা ভ্যাকসিন তৈরি করার, কিন্তু তুমি দেখো যে দেশ করোনাটাকে আনলো কিনা, চায়নাতেও কিন্তু এর একটা ভ্যাকসিন তৈরি করার চেষ্টা হয়েছিল, কিন্তু থার্ড ট্রায়ালের পর মানে আমরা দেখতে পেয়েছি যে সেটা কোনো রকমভাবে কোনো সাফল্য পায়নি, তার পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য বা হয়তো কোনো কারণের জন্য সাফল্য পায়নি। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু দেখতে পেলাম যে 2021-এর শুরুতেই যেমন কিনা আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের 2020 শেষের দিকে বলে দিয়েছিলেন যে আমরা 2021-এর শুরুর দিকেই আমরা করোনা ভ্যাকসিন নিয়ে আসবো, সেই কথা কিন্তু ওনারা রাখলেন। তার মানে এখানে কি বুঝতে পারছি যে অবশ্যই কিন্তু সেখানে কিন্তু মানে যাতে করোনাটাকে মানে পুরোপুরিভাবে নির্মূল করা যায় বা পুরোপুরিভাবে নির্মূল না করা গেল, যাতে একটা প্রতিবেদক আনা যায় বাজারে, সেটা কিন্তু সরকার থেকে শুরু করে বিদেশি প্রত্যেকটা দেশ কিন্তু এই জিনিসটার পেছনে লেগেছিল। আরেকটা জিনিস রানু, দেখো আরেকটা জিনিস আমাদের ভাবতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে খবরে দেখিয়েছিলাম যে ইউকেতে কিন্তু করোনার একটা নতুন স্ট্রেন পাওয়া গেছে। তো আমাদের এবার এই ব্যাপারটা দেখতে হবে যে করোনার যে ভ্যাকসিনটা বাজারে আসছে সেটা কি পুরনো স্ট্রেন এবং নতুন স্ট্রেন দুটোর ক্ষেত্রেই কার্যকর হবে, নাকি আবার নতুন স্ট্রেনের ক্ষেত্রে নতুন করে ভ্যাকসিন তৈরি করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের একটা দেখার বিষয় রয়ে যাচ্ছে রানু। একদমই তাই নোবেল। সেক্ষেত্রে এটা বলা যাবে যে এই যে ভ্যাকসিনটা আসছে সেটা কাজ করবে কিনা, সেটা কি যেটা তুমি বললে যে ফার্স্টে করোনা স্টেজটা ছিল সেখানেই কাজ করবে, না এই যে নতুন স্ট্রেনটা এসছে সেই বিষয়ে কাজ করবে, সেটাও দেখার আছে। তার ক্ষেত্রে যে স্ট্রেনটা আসার আগেই আমরা ভ্যাকসিনটা পেলাম, এটার ক্ষেত্রেও যেন বিজ্ঞানীরা একটা আশার আলো দেখছেন যে করোনাটাকে আমরা নির্মূল করতে পারবো। অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। সেক্ষেত্রে দেখো রানু, আমাদের একটা জিনিসও বলতে হবে যে অবশ্যই সেক্ষেত্রে আমরা দেখে নেবো যে আমাদের এই মুহূর্তে প্রতিনিধি কে আছেন, আমরা সেই জেলা একটু আমরা বিস্তারিতভাবে জেনে নেব। আমাদের সাথে আছে পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি। গুড মর্নিং। গুড মর্নিং। যে চিত্রটা আমাদের সামনে আসছে যে করোনার ভ্যাকসিনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে দ্বিতীয় পর্যায়ে, এখন পশ্চিম মেদিনীপুরে কিভাবে সেই প্রক্রিয়ার কাজ চলছে যদি একটু বলো। দেখো, গতকাল শুধু পশ্চিম মেদিনীপুর নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু এই করোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের কালকে মোট 3টি কেন্দ্র থেকে 75 জনের ড্রাই রান শুরু হয়েছে ভ্যাকসিনের। প্রথম হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দ্বিতীয় হচ্ছে কেরানীতলা হাসপাতাল এবং
হিজলি রুরাল হাসপাতাল, এই তিনটে জায়গায় 25 জন করে মোট 75 জনের ভ্যাকসিনের ড্রাই রান করা হয়েছে। এর বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্ন কার্যক্রম রয়েছে, সেগুলো কিন্তু গৃহীত হয়েছে। 3 ধরনের রুম তৈরি করা হয়েছে বা ঘর রাখা হয়েছে, যেখানে প্রথমে ওয়েটিং, দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিনেশনের রুম এবং তৃতীয় হচ্ছে অবজারভেশন। অর্থাৎ প্রথমে যেই 25 জন আছে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য তাদেরকে একটা জায়গায় বসিয়ে তাদের যা যা করণীয় সেগুলো করতে হবে। দ্বিতীয় পর্যায়ে তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং তৃতীয় পর্যায়ে তাদেরকে অবজারভেশনে রাখা হচ্ছে, কারণ এই ভ্যাকসিনের যদি কোনো সাইড এফেক্ট বেরোয় সেক্ষেত্রে কিন্তু সেটা স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নজরে থাকবে। গতকাল এই নিয়ে কিন্তু জেলায় একটা খুশির হাওয়া আছে, কারণ তুমি জানো দীর্ঘ প্রায় 1 বছর হতে যায় যেভাবে মানুষ এই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে ছিল, সেই আতঙ্ক থেকে কিছুটা হলেও তারা শান্তি পাচ্ছে বলে অনুমান করা যাচ্ছে। এবং আগামী দিনে আমরা যেটা স্বাস্থ্য দপ্তর থেকে সূত্রে খবর পাচ্ছি, পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক সহ অন্যান্য যারা প্রতিনিধি আছে তাদেরকে কিন্তু প্রথম পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হবে এবং তার জন্য নামের তালিকাও ইতিমধ্যে সংগ্রহ শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। কারা কারা ভ্যাকসিনটা পাবে বলে মনে হয়? প্রথমে কাদের এই ভ্যাকসিনটা প্রক্রিয়াটা দেওয়া হবে? একদম প্রথম পর্যায়ে যারা এই দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের এই যে যুদ্ধে প্রথম সারিতে কাজ করেছে, অর্থাৎ স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী এবং প্রশাসনের কর্মীরা, তাদেরকেই প্রথম কিন্তু এই ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর পেয়েছি এবং তার পরের তালিকায় কিন্তু সাংবাদিকদেরও নাম রয়েছে। আচ্ছা, এই ড্রাই রান চলছে, এবার কবে থেকে টিকাকরণ বা ভ্যাকসিনটা দেওয়া হবে বলে মনে হচ্ছে তোমার? দেখো, গতকালই ড্রাই রান শুরু হয়েছে, চলেছে এবং ড্রাই রানের পরে তার যে অবজারভেশনের একটা ব্যাপার থাকে সেইটার জন্য কয়েকদিন সময় নিচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং তারপরেই আহ, একদম শেষ পর্যায়ের সিদ্ধান্ত অর্থাৎ নির্দেশ আসলেই স্বাস্থ্য দপ্তরে, জেলা স্বাস্থ্য দপ্তরে, তারপর থেকে কিন্তু তারা শুরু করবে। তার জন্য কয়েকদিন মাঝে একটা সময় নিচ্ছে অবজারভেশনের জন্য। অবশ্যই সেক্ষেত্রে সেক্ষেত্রে তুমি আমাদের বলো যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, মানে তারা কতটা আশ্বস্ত যে অলরেডি ভ্যাকসিন চলে এসেছে, ব্যাপারটা শুনে সাধারণ মানুষ কতটা আশ্বস্ত হচ্ছে? দেখো, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা যে প্যানিক ছিল সেই প্যানিকটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই কেটে গিয়েছে, কারণ তুমি জানো ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যে সমস্ত কর্মসূচি বন্ধ ছিল সেগুলোও ধীরে ধীরে খুলে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত একটা নির্দেশিকা রয়েছে যে এখনো পর্যন্ত যতক্ষণ না ফাইনাল ভ্যাকসিন আসছে বা প্রয়োগ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাইকে মাস্ক, স্যানিটাইজার রাখতে হবে, ব্যবহার হুম করতে হবে কন্টিনিউ যেভাবে করতে হয়েছিল। এবং মানুষের একটা উল্লাস কিন্তু ইতিমধ্যেই ধীরে ধীরে তৈরি হয়েছে, সেটা হয়তো প্রকাশ পেতে আরো কয়েকদিন সময় লাগবে, কিন্তু তাদের মনের ভেতরে যে একটা ভয় ছিল, একটা প্যানিক ছিল, একটা আতঙ্ক ছিল, সেটা কিন্তু এই খবর আসার পরে যে ভ্যাকসিন ইতিমধ্যে ড্রাই রান শুরু হয়ে গেছে, হুম অর্থাৎ একটা আশার আলো প্রায়ই দেখার পথে, সেক্ষেত্রে কিন্তু তাদের আনন্দের বহিঃপ্রকাশ না হলেও তাদের মনের মধ্যে কিন্তু যে আতঙ্কটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু হয়েছে বিভিন্ন জেলাতেই। দিগ্বিজয়, আরেকটা কোয়েশ্চেন, মানে যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে এই যে স্ট্রেনটা, যে নতুন স্ট্রেনটা এসছে, যে আগে যেরকম করোনা যেটা এসছিল সেটা কি এই ভ্যাকসিনে কাজ করবে? মানে স্বাস্থ্যকর্মীরা কি বলছে এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু স্বাস্থ্য দপ্তরে এটা নিয়ে পরিষ্কার কোনো বুলেটিন আমরা জেলা থেকে এখনো পর্যন্ত পাইনি, কারণ এইবারে যে নতুন স্ট্রেন এসেছে সেইটাতে এই ভ্যাকসিন কার্যকরী হবে কিনা বা একই ভ্যাকসিনে যে দুই ধরনের যে সিমটম রয়েছিল সেগুলোতে কাজ হবে কিনা সেই নিয়ে কিন্তু আমাদের জেলার ক্ষেত্রে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তর থেকে এখনো কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো বুলেটিন পাইনি। আচ্ছা, একটু রাজনৈতিক দিকে চোখ রাখবো, যে এখন পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কি? দেখো, পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক পরিস্থিতির উত্তাপ কিন্তু ধীরে ধীরেই অনেকটাই বাড়ছে। তার কারণ একদিকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে তার যে জঙ্গলমহল অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের যে অংশ রয়েছে সেই অংশে তিনি সপ্তাহে একবার করে আসছেন এবং একটা করে জনসভা করছেন। পাল্টা তৃণমূল তার পরের দিনই বা তার আগে বা সেই সময়ই কিন্তু সভা করে তারা প্রতিবাদ জানাচ্ছেন, তাদের কেন্দ্রীয় আইনের প্রতিবাদ জানাচ্ছেন। এক্ষেত্রে যেটা পশ্চিম মেদিনীপুরে লক্ষ্য করা যাচ্ছে, বিজেপির সভাতেও ভালো সংখ্যক লোক লক্ষ্য করা যাচ্ছে, আবার তৃণমূলের সভাতেও ভালো সংখ্যক লোক লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এই সভাগুলো দেখে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিন্তু বিজেপি অর্থাৎ শাসক দল তৃণমূল এবং বিজেপির কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় চলে এসছে এবং 50-50 জায়গায় চলে আসছে
এটা অনুমান করা যেতে পারে এই কয়েকদিনের যে পরপর সভাগুলো হলো সেগুলো থেকে। রাজনৈতিক উত্তাপ রয়েছে কিন্তু তার বহিঃপ্রকাশ এখনো পর্যন্ত ঘটেনি, অর্থাৎ যে পরিমাণে গন্ডগোল বা বোমাবাজি বা মারধর ঝামেলা যেগুলো হওয়ার সেগুলো কিন্তু এখনো হয়নি, কিন্তু পরিস্থিতি রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে এই জেলায়। অবশ্যই সেক্ষেত্রে রাজনীতিতে দেখতে গেলে মানুষের প্রতিক্রিয়া কি, মানে এখনো কি মানুষ বুঝতে পারছে যে আমরা কাদেরকে নির্বাচিত করব, বা মানে সাধারণ মানুষ কি বলছে মানে এই আগামী নির্বাচন নিয়ে? দেখো, সাধারণ মানুষ ভোটের ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত তারা একদমই পরিষ্কার, তারা কাকে ভোট দেবে কাকে আনবে সেটা অবশ্যই তাদের ব্যক্তিগত মতামত, তারা কিন্তু সরাসরি সব ক্ষেত্রেই সংবাদ মাধ্যমকে না জানালেও সেটা কিন্তু তাদের মধ্যে রয়েছে, সেটা ভোট বাক্সে জানা যাবে। কিন্তু উল্লাস, অর্থাৎ বিজেপির যে একটা উল্লাস, বিজেপির যে একটা ফ্লো হচ্ছে পশ্চিম মেদিনীপুরে, সেটা কিন্তু ধীরে ধীরে বোঝা যাচ্ছে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ দিগ্বিজয় তোমাকে, তুমি এতক্ষণ আমাদের সাথে ছিলে। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম নোয়েল, করোনা ভ্যাকসিনের স্ট্রেন প্রক্রিয়া। স্ট্রেন, অবশ্যই সেক্ষেত্রে দেখো আমাদের দিগ্বাজার যেমন বললো আমাদের, যে অবশ্যই সেক্ষেত্রে এখন স্বাস্থ্য দপ্তর থেকেও কিন্তু কোনো পরিষ্কার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যে এই স্ট্রেনটা যেটা, যে ভ্যাকসিনটা এসছে সেটা কি শুধু আগের স্ট্রেনের ক্ষেত্রে কার্যকরী হবে নাকি নতুন যে স্ট্রেনটা এসছে সেটার ক্ষেত্রেও কার্যকরী হবে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় রানু, সেটা হচ্ছে যতক্ষণ না ভ্যাকসিনটা সম্পূর্ণভাবে বাজারে আসছে বা যতক্ষণ না মানুষের শরীরে সেটাকে প্রয়োগ করা হচ্ছে তখন কিন্তু জিনিসটা বোঝা যাবে না। সেই বিষয়ে আমাদের এই মানে করোনার ভ্যাকসিনের যে কাজ প্রক্রিয়া কিভাবে চলছে, স্বাস্থ্যকর্মীরা কি বলছে, সেই বিষয়ে আমরা একটু চোখ রাখবো। আমরা দেখলাম নোয়েল কিভাবে ভ্যাকসিনের প্রক্রিয়া কাজ শুরু হয়ে গেছে প্রত্যেকটা জেলায় জেলায়। এখন বলা হচ্ছে 736টি জেলায় এই কাজ শুরু হয়ে গেছে। অবশ্যই সেক্ষেত্রে দেখো রানু, আমাদের একটা জিনিস তো আমরা কোনোভাবেই ভুলতে পারবো না, সেটা হচ্ছে যে ধরো গত বছরের মার্চ মাস থেকে আজকে জানুয়ারি মাস পর্যন্ত স্বাস্থ্যকর্মীর থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সকল মানে হাসপাতালের যারা কর্মচারী সবাই মানে করোনার বিরুদ্ধে আমরা দেখো আমরা কিন্তু সাধারণ মানুষ ঘরে ভেতরে বসে তারা কিন্তু করোনাটাকে অনেকটা মোকাবিলা করতে পেরেছে, কিন্তু স্বাস্থ্যকর্মীর থেকে শুরু করে যারা হাসপাতালে কাজ করে তাদের কিন্তু ঘরে বসে থাকার কোনো অবকাশ নেই। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু প্রাণের ঝুঁকি নিয়েই কিন্তু তাদেরকে রাস্তায় বেরোতে হচ্ছে, এবং অবশ্যই পুলিশ কর্মী থেকে শুরু করে স্বাস্থ্য আধিকারিক যারা তারাও অবশ্যই একটা খুব বড় এখানে একটা ভূমিকা পালন করেছে রানু। স্বাস্থ্যকর্মীরা তো নিজেদের জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছে নইলে, এর সাথে পুলিশ প্রশাসন সবাই এই বিষয়ে ছিল। আর যারা কাজ হারিয়েছিল, যারা দিনমজুর খাটতো, যারা বাইরে যেত কাজ করতে, তাদের কাজও বন্ধ ছিল। সেই ক্ষেত্রে সবাই যেন একটা আশার আলো দেখতে পাচ্ছে এই ভ্যাকসিন আসাতে। সেক্ষেত্রে আমরা একটু রাজনৈতিক দিকে যাব। উত্তর 24 পরগনা টিটানগরে অর্জুন সিং এর হাত ধরে প্রায় 90 জন মহিলা বিজেপিতে যোগদান করলো তৃণমূল ছেড়ে। অবশ্যই দেখো এই ব্যাপারটা কিন্তু আমরা জবের থেকে বাংলাতে একটা রাজনৈতিক মানে এই নির্বাচন নিয়ে জবের থেকে একটা হাওয়া এসে জবে থেকে দেখতে পাচ্ছি এবছর শাসক দলের থেকে প্রচুর প্রতিনিধিরা তারা কিন্তু বিজেপিতে যোগদান করছে, এবং এই যোগদানকে ঘিরে একটা চরম রাজনৈতিক উত্তেজনা আমরা বলতেই পারি। কারণ দেখো প্রথমে শুভেন্দু অধিকারী, তারপর শুভেন্দু অধিকারীর হাত ধরে বহু নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি শাসক দলে কোথাও কিন্তু একটা পাল্লা হালকা, এই ব্যাপারটা কিন্তু আমরা বলতেই পারি। আর অপরদিকে অবশ্যই বিজেপির পাল্লা ভারী, ব্যাপারটা আমরা বলতেই পারি। কারণ দেখো আমাদের যেটা মনে হচ্ছে যে সাধারণ মানুষ হয়তো এবার বিজেপিকে একটা জায়গা দিতে চাইছে বাংলায়, সেক্ষেত্রে তারা দেখতে চাইছে যে বিজেপি বাংলায় এসে 5 বছরের জন্য কি করতে পারে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে
শাসক দল কিন্তু বলছে যে যে কজন আমাদের ছেড়ে গেছে তারা ছেড়ে যাওয়ার জন্য শাসক দলের ওপর কিন্তু কোনো রকম, তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো মানে তৃণমূলের ওপর কোনো রকম কোনো প্রভাব পড়বে না। এবং বারবার আমরা দেখেছি তৃণমূল সুপ্রিমো উনি কিন্তু নিজে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যে যারা আমাদেরকে ছেড়ে যেতে চায় তারা আমাদেরকে স্বেচ্ছায় ছেড়ে চলে যেতে পারে, তাতে কিন্তু দলের ওপর তার কোনো প্রভাব পড়বে না। সেই বিষয়ে তো আমরা কথা বলবো। এখন আমাদের সাথে আছে নদিয়ার প্রসেনজিৎ বিশ্বাস। গুড মর্নিং প্রসেনজিৎ। এখন আমরা যে জায়গায় দেখতে পাচ্ছি জেলায় জেলায় একটা করোনা ভ্যাকসিনের প্রক্রিয়া চলছে, এখন নদিয়ার পরিস্থিতিটা যদি একটু বলো, করোনা ভ্যাকসিনে কিভাবে কাজ চলছে? এক প্রকার বলা যেতেই পারে যে আতঙ্কের মধ্যে দিয়ে মানুষ দিন কাটাচ্ছিলেন, সেই আতঙ্কের অবসান ঘটলো। অর্থাৎ নদিয়া জেলায় এই প্রথম, গতকাল আমরা লক্ষ্য করেছিলাম জেলার কেন্দ্র শহর থেকে শুরু করে তিনটি জায়গা নিয়ে, তিনটি জায়গাতে মূলত এই কোভিড-19 মক ড্রিল অথবা ড্রাই রান চালু করলেন মুখ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক অপরেশ বন্দ্যোপাধ্যায়। মূলত প্রথমত যে ভ্যাকসিন টিকাকরণ যা করা হলো সেটি হচ্ছে পুরোটাই স্বাস্থ্যকর্মীদের উপরে মক ড্রিল করলেন। মূলত এই পরিষেবা সরকারিভাবেই যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধ মেনেই নদিয়া জেলার প্রত্যেকটি প্রান্তে মক ড্রিল চালু হবে, অর্থাৎ টিকাকরণ চালু হবে। প্রথমত যে মক ড্রিল শুরু করা হয়েছে সেটি স্বাস্থ্যকর্মীদের উপর এবং পরবর্তীতে প্রশাসনিক আধিকারিক বা প্রশাসনিক লেভেলের যে মানুষজন রয়েছে তাদেরকে, সরকারিভুক্ত যে কর্মচারী রয়েছে তাদেরকে, তারপর সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। এবং এতে কিন্তু একটা বার্তা এসেছে যে মারণ ভাইরাস, যার আতঙ্কে মানুষ কিন্তু এক প্রকার নাজেহাল হয়েছিলেন, সেই মারণ ভাইরাস থেকে মূলত মুক্তি পেতে চলেছেন, এমনটাই আশাবাদী। এতে খুশি সারা ভারতবর্ষ তথা আমাদের নদিয়া জেলার প্রত্যেকটি মানুষ। মানে কারা পাবে ফার্স্ট এই টিকাকরণটা, কাদের পক্ষে থেকে প্রযোজ্য হবে? প্রথমত ড্রাই রান যেটুকু শুরু করলেন, এটুকু প্রথমত শুরু করলেন স্বাস্থ্যকর্মীদের উপর দিয়ে, যাহাতে যে এর একটা 5টা প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো প্রথম এই 5টা টিকাকরণ কিভাবে চালু, মানে কিভাবে হবে, তার জন্য কিন্তু প্রথমত এই যে ড্রাই রান শুরু হলো সেটুকু স্বাস্থ্যকর্মীদের উপর দিয়ে শুরু করা হলো। কালকে একাধিক স্বাস্থ্যকর্মীকে টিকাকরণ করা হয় এবং তাদেরকে প্রত্যেকেরই নজরদারির মধ্যে রাখা হবে, এমনটাই স্বাস্থ্য আরেকটা খবর যেটা আসছে প্রসেনজিৎ, এখন নদিয়ায় একটা সভা হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তো সেখানে এখন কি প্রক্রিয়া চলছে, কি প্রস্তুতি চলছে যদি একটু বলো। এক প্রকার প্রথমত বলেই তুই যে নদিয়া জেলা জুড়ে কিন্তু রাজনৈতিক চাপানুতর চরমে, পারদ উত্তপ্ত রয়েছে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সংগঠন বাড়ানোর জন্য যে দল ভাঙাভাঙি রাজনীতি সেটা শুরু হয়েছে। মূলত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর যে নদিয়া সফর রয়েছে, সেই নদিয়া সফর ঘুরে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের ভিতর একটা আনন্দ উচ্ছ্বাস, এবং তিনি নদিয়াতে এসে কি বার্তা দেন এবং আগামী নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা কতটা নিজেদেরকে নিয়োজিত করতে পারেন বা কতটা সেই প্রচারে আনতে পারেন, সেটাই এখন দেখার। আমি কথা বলে নেব স্থানীয় নেতৃত্বের সঙ্গে, কি বলতে চাইছেন যে আগামী নির্বাচন নিয়ে কি হবে। মূলত মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, সেই সভা নিয়ে কতটা তার প্রস্তুতি রয়েছে, কতটা কি বার্তা পাবেন তারা, সেই বিষয় নিয়ে কতটা বার্তা পাবেন মনে করছেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। বলো। নমস্কার, আমি তারাপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সরজিৎ বিশ্বাস বলছি। আমাদের আগামী 11 তারিখ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি নদিয়া জেলার হবিবপুর ছাতিমতলা মাঠে আসছেন, সে নিয়ে আমাদের প্রস্তুতি তুঙ্গে। আমরা আমাদের মানুষের বাড়ি বাড়ি যাওয়া লাগছে না,
যেভাবেই হোক মানুষের কাছে যদি আমার এই খবরটা পৌঁছাচ্ছে, তারা নিজেরাই আসছে যে আগামী 11 তারিখ তারা আমাদের সাথে দলবদ্ধ ভেবে সারিবদ্ধ ভেবে হাতিমতলা মাঠে যাওয়ার জন্য তারা প্রস্তুত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং আমাদের যা প্রস্তুতি আছে তাতে করে আমরা বুঝতে পেরেছি প্রত্যেকটা বুথ থেকে 115-20 জন করে লোক আমাদের অঞ্চল থেকে হাতিমতলা মাঠের দিকে রওনা হবে। প্রসেনজিৎ, কতজন জনসমাবেশ হবে বলে মনে হচ্ছে, আর সরকার প্রশাসনের দিক থেকে কি কি নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করা হয়েছে এই বিষয়ে যদি কিছু বলো। হ্যাঁ, এক প্রকার আজকে কিছুদিন ধরেই প্রশাসনিক নজরদারি আমরা লক্ষ্য করতে পারছি, কারণ সভা কেন্দ্রে টোটাল যে মঞ্চ তৈরি হয়েছে এবং যে মাঠকে টোটালি ঘেরা হয়েছে, এবং যে সিকিউরিটি বা যে নিরাপত্তার কথা বারংবার উঠে আসছে, সেই নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশাসনিক যে তৎপরতা সেটা লক্ষ্য করা যাচ্ছে। কারণ দেখুন, এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর যে জনসভা, মূলত সেই জনসভায় কিন্তু জনজোয়ারদের লক্ষ্য করা যায়। এর আগেও বিগত সভাগুলোতে আমরা লক্ষ্য করেছি। তারপর আগামী দিন বিজেপির তরফ থেকেও কিন্তু একাধিক নেতৃত্ব নদিয়া জেলাতে আসতে চলেছে। তা সেই দৃষ্টিভঙ্গি বা সেই লড়াইকে জারি রাখতে মুখ্যমন্ত্রীর এই সভাতে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে এমনই আচ্ছা আশাবাদী। প্রসেনজিৎ, আমাদেরকে আরেকটা কথা জানাও যে মুখ্যমন্ত্রীর সভা নিয়ে বিরোধীরা কি বলছে, মানে বিরোধী পক্ষ থেকে কোনো কটাক্ষ থেকে শুরু করে এরকম যদি কিছু প্রতিক্রিয়া থাকে? না, বারংবারই রাজনৈতিক চাপানুতর তো রয়েছেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্ব তারা কিন্তু বিভিন্ন সময় রাজনৈতিক আলোড়ন পাবার জন্য বা আলো পাবার জন্য কিন্তু তারা বিভিন্ন রকম কটাক্ষ করে থাকেন। মূলত যে সভা রয়েছে সেই সভা ঘিরে কিন্তু একটা জনজোয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পাশাপাশি বিরোধীরা যে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন যে সভাতে মূলত যে কোনো মানুষই দেখা যাবে না, যে ভিড় হওয়ার কথা সেটা সম্ভব নয়, কারণ সাধারণ মানুষ বুঝে গেছে আগামী দিন নির্বাচনের ফলাফল, এবং মানুষ সেই তার প্রস্তুতি নিয়ে রেখেছেন। কারণ আর নয় অন্যায় এই কর্মসূচি তারা বারংবার কিন্তু করছেন, বিভিন্ন সভা করছেন। সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে কিন্তু মুখ্যমন্ত্রীর যে সভা, যে সভার একটা যে জনসভা ঘটে, সেই জনসভার ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম দিগন্ত দেখা গেছে। তো নদিয়া জেলা কিন্তু একাধিক নেতৃত্ব আজ কিন্তু আগামী দিন দল ছেড়ে অন্য দলে যাবার একটা আলোচনা যেটা কানে ভেসে আসছে, প্রত্যেক মানুষই জানেন নদিয়া জেলা জুড়ে। সেই দিক থেকে কিন্তু দেখতে গেলে বিজেপিদের বক্তব্য যে জনজোয়ার তৃণমূলের পক্ষ থেকে আশা করছেন, সেই জনজোয়ার আর আশা করছি তারা পাবেন না বলেই এমনই বিজেপি শিবির থেকে জানানো হচ্ছে। অবশ্যই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, এখানে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? মানে একটা দল বদলের হিড়িক তো চলছিলই, মানে তৃণমূল থেকে ছেড়ে বিজেপিতে যাচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী যখন আসেন সেখানে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ঠিকই এখন আমি জেনে নেবো যে সাধারণ মানুষ কি বলতে চাইছেন। কারণ এই যে দল ভাঙন বা এক দল ছেড়ে আর এক দলে যাওয়া, পাশাপাশি মুখ্যমন্ত্রীর সভা, কতটা উচ্ছ্বাসিত সাধারণ মানুষ আমি জেনে নেবো। সেই বিষয়ে একটু কথা বলি। যে জনজোয়ার অন্যান্য মিছিল মিটিংগুলোতে আমরা লক্ষ্য করেছিলাম মুখ্যমন্ত্রীর, তো এই ক্ষেত্রে কতটা জনজোয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে? যেভাবে উত্তাপ দেখছি, আমরা তারাপুর অঞ্চলের বাসিন্দা। তারাপুর অঞ্চলে সবসময় একটা তৃণমূলের জোয়ার চলে, এবারও চলছে। মনে হচ্ছে যে তারাপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস বহুত এগিয়ে আছে বিজেপি কিংবা অন্যান্য দল থেকে। তা আমরা যেটা টিভিতে দেখছি যে বিজেপি হইচই করছে, তা তারাপুর অঞ্চলে সেরকম কিছু দেখাই যাচ্ছে না। মূলত মুখ্যমন্ত্রীর সভা নিয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী সবাই যেভাবে মানুষের কথাবার্তা শুনছি বাজারে ঘাটে, তাতে মনে হচ্ছে লাখো লোক জমায়েত হবে। এটা চারিদিকের যে উত্তাপ দেখা দিচ্ছে বাজার ঘাটে, সেটা দিয়ে আইডিয়া করা হচ্ছে। সাধারণ মানুষ হিসেবে কি চাইবেন? তিনি কোনো প্রকল্প নতুন করে চালু করুক, বা সাধারণ মানুষ হিসেবে কি চাইবেন? না, সাধারণ মানুষ হিসেবে আমরা বিগত যে
তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে রাজ্যে, তাতে সাধারণ মানুষ ব্যাপক উপকৃত। আবার নতুন করে যে চোখের আলো একটা প্রকল্প চালু করছে, সেটা থেকেও সাধারণ মানুষ উপকৃত হবে, এটা আমরা আশা করি। এবং নানান দিক থেকে রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, তাতে নদিয়া জেলায় অবশ্যই সেক্ষেত্রে প্রসেনজিৎ আরেকটা প্রশ্ন আমি যেটা করতে চাইছি, হ্যাঁ সেক্ষেত্রে প্রশ্ন যে একটা প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা রাজনৈতিক দিক থেকে যদি আরেকটুখানি সরে আসি, তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস বলো যে স্বাস্থ্যকর্মীর থেকে শুরু করে ডাক্তাররা তারা কবে করোনা ভ্যাকসিনটা পাচ্ছে, বা মানে তোমার কাছে কি খবর আছে যে ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী যারা আগে করোনা ভ্যাকসিনটা পাবে তারা কবে নাগাদ পেতে পারে, এবং মানে কি আমার একটু জানাও যদি। না, আমরা স্বাস্থ্য দপ্তর অনুযায়ী যেটা জানানো হয়েছে যে প্রথমত যে ড্রাই রানটা চলছে এটা স্বাস্থ্যকর্মীদের উপরই দেওয়া হচ্ছে, এবং তাদেরকে প্রতিনিয়ত পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে, এবং যে প্রসেসের মধ্যে দিয়ে এই ভ্যাকসিন টিকাকরণ করা হচ্ছে সেটি 5 দিনের একটা কোর্স রয়েছে, তার মধ্যে দিয়ে এমনটাই জানা যায়। তো এই 5 দিনের যে কোর্স রয়েছে, এই টিকাকরণ প্রথমত স্বাস্থ্যকর্মীদের উপরে ড্রাই রান করা হচ্ছে, এবং তাদেরকে প্রতিনিয়ত যে পর্যবেক্ষণে রাখা হবে তার ফলাফল কি আসে তারপরে কিন্তু সাধারণ মানুষকে দেওয়া হবে, এমনটাই কিন্তু বারংবার জানিয়েছিলেন স্বাস্থ্য দপ্তর থেকে। অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখো হ্যাঁ, আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম সকাল থেকে, সেটা হচ্ছে করোনা ভ্যাকসিন থেকে শুরু করে দেখো আমরা পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে নদিয়া সকল দিকে কিন্তু আমরা একটা দেখতে পেলাম যে সাধারণ মানুষ তারা কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছে। আমরা আশা করতে পারি যে প্রত্যেকটা জেলাতেই হয়তো আমরা একই চিত্র পাবো। এবং যদি দেখো আমরা একটু রাজনীতির দিকে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নদিয়াতে কিছুদিন পরে হয়তো মুখ্যমন্ত্রী আসতে চলেছেন, সেক্ষেত্রে একটা রাজনৈতিক চাপানোতেন তো অবশ্যই থাকবে, এবং সেক্ষেত্রে বিজেপির একটা কটাক্ষ থেকে শুরু করে সব, এবং সেক্ষেত্রে বিরোধীরা একটা কটাক্ষ তো অবশ্যই করবে। তো সেক্ষেত্রে দেখো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এত কিছুর মধ্যে কিন্তু একটা ভালো জিনিস সেটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্র, সেক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি দুজন মিলে হাত মিলিয়ে আমাদের রাজ্যে এবং গোটা দেশে যে করোনা ভ্যাকসিন আনতে পেরেছে, এটা কিন্তু একটা খুবই একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। যেটা আমরা প্রসেনজিতের কাছে শুনলাম যে দল বদলের একটা হিড়িক চলছে, মুখ্যমন্ত্রী সভা হতে চলেছে, সেখানে তৃণমূল ছেড়ে অনেকে বিজেপিতে যোগদান করছে, সে বিষয়ে সব জায়গায় রাজনৈতিক চাপানোতর একটা তো রয়েই গেছে। আর বিধানসভা ভোটের আগে যেন এই জিনিসটা একটু বেশি দেখা যায়, দল বদলের হিড়িকটা তৃণমূল ছেড়ে বিজেপিতে বা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা এই জিনিসটা। সেক্ষেত্রে আমরা একবার আমাদের রানীগঞ্জের থেকে যিনি প্রতিনিধি আছে প্রসেনজিৎ, ওনার সঙ্গে একটু কথা বলে নেব। সেক্ষেত্রে অবশ্যই দেখো আমরা আবারও যার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের দেখো আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কালকে, সেক্ষেত্রে কিন্তু আমি যেটা বলছিলাম বারবারই যে কেন্দ্রীয় সরকার এবং শাসক দল দুজনেই কিন্তু হাত মিলিয়ে যে করোনা ভ্যাকসিনটা আনতে পারছে, সেটা কিন্তু একটা খুবই আমাদের কাছে সাফল্য বলে আমরা মনে করতে পারি। শাসক দল এবং বিরোধীদের মধ্যে যতই তাদের ভেতরে যতই রাজনৈতিক চাপানোতন থাকুক থেকে শুরু করে যাই থাকুক, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনকে হাত মিলিয়ে কিন্তু একটা জিনিসকে ভালোভাবে বাস্তবায়িত করতে হবে। একদমই তাই। আর যে আরেকটা চিত্র যেটা উঠে আসে, যে বিষয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, উত্তর 24 পরগনা 93 জন মহিলা তোমার বিজেপিতে যোগদান করে তৃণমূল ছেড়ে, সেই বিষয়ে তো আমরা কথা বলবো। এখন দেখে নেবো আমাদের সাথে কে আছেন, রানীগঞ্জের প্রতিনিধি প্রিয়রঞ্জন বিশ্বাস। এখন আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি প্রিয়রঞ্জন, কি একটা ভ্যাকসিনের প্রক্রিয়া চলছে একটা, সেই ক্ষেত্রে রানীগঞ্জের এখন কিভাবে এই প্রক্রিয়াটা চলছে যদি একটু বলো। দেখো, গত কয়েক মাস ধরে গোটা পৃথিবী জুড়ে যেটা করোনার ছড়িয়েছিল, বহু লোক আক্রান্ত হয়েছিল এবং বহু লোক মারাও গেছে, এবং বহু দেশ এই ভ্যাকসিন তৈরি করার জন্য বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্নভাবে তৈরি করার চেষ্টা করছিল। অবশেষে তার সুফল এসছে, ভারতেও ভ্যাকসিন হয়েছে। সেই ভ্যাকসিনের যে প্ল্যান কিভাবে হবে, কিভাবে করা যাবে, সেটা বিভিন্ন কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই ট্রায়ালের
যেটা সুবিধা কিভাবে করা যাবে, কিভাবে দেওয়া যাবে, কিভাবে প্রয়োগ করা হবে, সেসব ট্রায়াল করার জন্য রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকার একটা যৌথ মিটিংও হয়। এবং সেই মিটিং এর মাধ্যমে আজকাল আমাদের পশ্চিমবঙ্গে, পশ্চিম বর্ধমানে এবং পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের কাল আসানসোলে ভ্যাকসিনের ট্রায়াল হয়। এই ট্রায়ালের কিভাবে দেওয়া হবে, কিভাবে নেওয়া হবে, কিভাবে করা হবে, সেসব ট্রেনিং দেওয়া হয়। এটা রানীগঞ্জের, এই আসানসোল, পশ্চিম বর্ধমানের 3টি জায়গায় করা হবে। একটি পান্ডেবশ্বর, একটা বারাবণী কাল্লাতে এবং একটা আসানসোল জেলা হাসপাতালে। আর এর ক্ষেত্রে একটা যেগুলো দেখা যাচ্ছে, এর আগেই শুরু হয়ে যেত, কিন্তু জায়গা কম থাকায় সেসব জায়গায় মানে খুব দ্রুত একটু করতে পাওয়া যাচ্ছে না। জায়গা খুব, এই সব ক্ষেত্রে একটা জায়গা বড় দরকার। সে জায়গা বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে। আস্তে আস্তে যেটা ভ্যাকসিন মানে সবাই ঘরে ঘরে পৌঁছে যাওয়ার একটা যে চেষ্টা রয়েছে, সেই চেষ্টা অবশ্যই সেক্ষেত্রে প্রিয়ঞ্জন সফল আমার করার একটা কথা বলো যে চেষ্টা। প্রথম স্টেজে কারা পাবে ভ্যাকসিনটা, মানে যখন শুরু হবে তখন কারা, মানে প্রথমে কারা পাবে ভ্যাকসিন? দেখো, যারা করোনায় আক্রান্ত এবং যারা করোনা হয়ে গেছে তারাই প্রথমে পাবে। আস্তে আস্তে প্রথমে উপর লেভেল থেকে নিচু লেভেল, নিচু লেভেল থেকে আস্তে আস্তে সমস্ত ঘরেই পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর থেকে। অবশ্যই সেক্ষেত্রে প্রিয়রঞ্জন আমাদের একটা কথা, মানে সাধারণ মানুষ কতটা আশ্বস্ত তোমার রানীগঞ্জ এলাকা এবং রানীগঞ্জের পার্শ্ববর্তী এলাকা, সেক্ষেত্রে যেহেতু সবাই সবাই জেনে গেছে যে ভ্যাকসিন চলে এসেছে, সেক্ষেত্রে মানুষ কতটা আশ্বস্ত হচ্ছে ব্যাপারটাতে? দেখো, এই ভ্যাকসিনের চাহিদা মানুষের অনেক দিন থেকে ছিল, কেন এই ভ্যাকসিন হচ্ছিল না। ভ্যাকসিন হবে কিনা না হবে মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল। এই ভ্যাকসিন হয়ে যাওয়ার ফলে মানুষের মধ্যে একটা আশার বার্তা এসছে যে হ্যাঁ, এবারে ভ্যাকসিন এসছে, এবারে করোনা যদি হয়ও তাহলে আমরা জীবনে বাঁচতে পারবে। সেই একটা আলোর যে উচ্ছ্বাস, সে মানুষের মনের মধ্যে একটা দেখা দিচ্ছে যে এবারে ভ্যাকসিন এসে গেছে, আর কোনো চিন্তা নেই। তো তবুও মানুষকে একটা সতর্ক থাকতে হবে হুম। এবং যেটা নিয়ম নীতি আছে সেটা পালনও করতে হবে। এবং একটা যে ভ্যাকসিন চলে এসেছে তার একটা মানুষের মধ্যে মানে খুশির মানে খুশির প্রতিক্রিয়া দেখতে পাওয়া গেছে। অবশ্যই আরেকটা কথা যেটা উঠে আসছে রানীগঞ্জের এখন রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে, সিপিএম কর্মীদের উপর একটা হামলা হয়, সেই বিষয়ে যদি একটু ডিটেলসে বলো। দেখো, সিপিএম এর পক্ষ থেকে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বিক্ষোভ করা হচ্ছিল। সেই ক্ষেত্রে কিছুদিন আগে রানীগঞ্জের গেমারি পঞ্চায়েতেও তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছিল। এবং মানুষের এগুলো চাহিদা, মানে বামফ্রন্টের যেটা অভিযোগ, বলার বক্তব্য, যেটা মানুষের যে চাহিদা, সেই চাহিদাগুলো আমরা যারা এখানকার প্রধান বা প্রশাসকে বসে আছে তাদের কাছে তুলে দেওয়া। সেই ক্ষেত্রে রতিবাটি পঞ্চায়েতেও কালকে সিপিএম এর পক্ষ থেকে, মানে কৃষক সবার পক্ষ থেকে, সিপিএম কৃষক সভার পক্ষ থেকে একটা ডেপুটেশন দিতে গেছিল। সেই সময় বামফ্রন্টের উপর একটা হামলা হয় এবং সেই হামলাতে 3জন আহত হয়। এবং তার বামফ্রন্টের অভিযোগ, মানে সিপিএম এর অভিযোগ যে তৃণমূলের দুষ্কৃতী আমাদের উপর হামলা চালায় এবং আমাদের তিনজন যারা কর্মী তাদের আহত হয় এবং একজন মহিলা কর্মীর উপর নির্যাতনও করা হয়। সেক্ষেত্রে নিমচা ফাঁড়িতে তারা বিক্ষোভও দেখানো হয়। বিক্ষোভ দেখার পর তাদের একটা এফআইআর করা হয় তাদের নামে। এবং পরবর্তীকালে বিকেলবেলায় 4টের সময় রানীগঞ্জ শহরে, যেটা মেন থানা, যেটা রানীগঞ্জ থানা, সেখানে রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত এবং সিপিএম পশ্চিম কর্মীদের বর্ধমানের উপর হামলা যে এই বিষয়টা তুমি বলছো, সেই ক্ষেত্রে পাল্টা একটা অভিযোগ আসে, সেক্ষেত্রে বিরোধী দলের কি মন্তব্য, তাদের প্রতিক্রিয়া কি এখন? বিরোধীদের প্রতিক্রিয়া বলে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। না হলে আমরা এইভাবে মার খাবো সেটাও বরদাস্ত করবো না, পাল্টা মারও দেওয়া হবে এই বলে বিধায়ক হুমকিও দেওয়া হয়। এবং যদি পুলিশ প্রশাসন যদি এই ধরনের পদক্ষেপ না নেয়
তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়া বলেও হুমকি দেওয়া হয়। অবশ্যই সেক্ষেত্রে প্রিয়ঞ্জন আমার একটা জিনিস বলা, সেটা হচ্ছে দেখো বিধানসভা নির্বাচন একবারই আমরা বলতে পারি দোরগোড়ায় চলে এসেছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? মানে তুমি যেহেতু একদম গ্রাউন্ড লেভেল জিরোতে তুমি কাজ করো, সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি যে সাধারণ মানুষ কাকে মানে কাকে সরকারে আনতে চাইছে, বা এরকম কোনো প্রতিক্রিয়া মানুষের মধ্যে, নাকি এখনো মানুষ ধোঁয়াশায়? এবার যত ভোট এগিয়ে আসছে তত একটা চাপানোতর সৃষ্টি বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই ক্ষেত্রে পশ্চিম বর্ধমানেও দেখা দিয়েছে। সেক্ষেত্রে কিছুদিন আগে জিতেন্দ্র কুমার তেওয়ারি, যিনি নিজের দল থেকে তৃণমূল থেকে পদত্যাগ করলেন, নিজের নিজের চেয়ার আসানসোল পৌর নিগম থেকেও পদত্যাগ করলেন, তারপরেও জল্পনা ছিল উনি বিজেপিতে যোগ দিবেন। সেই জল্পনার দল ধূলিসাৎ হলো, মিটিং হলো, আবার তিনি দলে ফিরে এলেন এবং কিছুদিন তিনি ঘরের মধ্যে ছিলেন, তারপরে আবার আস্তে আস্তে নিজের বিধানসভা বিধায়কের পাণ্ডবসের বিধানসভায় তিনি আস্তে আস্তে তৃণমূলের যোগ দিয়ে তৃণমূলের হয়ে প্রচার শুরু করলেন। অন্যদিকে বিধানসভা এখানকার ভোটের আগে প্রিয়ঞ্জন একটা দেখা যায় যে জিনিসটা, সেটা হচ্ছে দল বদলের হিড়িক। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছে বা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে, সেক্ষেত্রে কি তোমার মনে হয় সিপিএম এ ভোটের সংখ্যা এবার একটু একটু বেশি বাড়তে পারে? পশ্চিম বর্ধমান ছিল, এর আগেও দুর্গাপুর সিপিএম এর ছিল একটা জোট ছিল, রানীগঞ্জ বিধানসভা সিপিএম এর ছিল, জাহুরিয়া বিধানসভা সিপিএম এর ছিল, বাকি যে রয়েছে সেগুলো দল হয়েছে। তৃণমূল থেকে বিজেপি, তৃণমূল মানুষের মধ্যে একটা সৃষ্টি হয়েছে যে যাকে আমরা ভোট দিয়েছিলাম সে আবার অন্য দলে চলে গেল, যাকে আমরা তৃণমূলকে ভোট দিয়েছিলাম তারা বিজেপিতে চলে গেল, যাকে আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম তারা তৃণমূলে চলে গেল। মানুষ একটা সংশয়ের মধ্যে রয়েছে কাকে ভোট দিবে না দিবে। তো একটা আশা এখানে রয়েছে যে এখানে বামফ্রন্টের একটা শক্ত ঘাঁটি আরো মজবুত হতে চলেছে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমাকে প্রিয়রঞ্জন, আমাদের রানীগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকা সম্পর্কে এত কিছু তথ্য দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে দেখো রানু, আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম প্রথম থেকে, সেটা হচ্ছে করোনা এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে আমরা কথা বললাম সেই জেলাগুলোর রাজনৈতিক পরিস্থিতি। তো দেখো করোনা নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করেছি, সেক্ষেত্রে রাজনৈতিক দিকটা যদি আমরা একটু দেখতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এবছর সাধারণ মানুষ কিন্তু এখন অবধি সম্পূর্ণভাবে একটা ধোঁয়াশার মধ্যে আছেন যে কাকে নির্বাচন করব এবং কাকে আমরা সরকারে আনবো। সেক্ষেত্রে মানুষ হয়তো দেখতে পারবো নির্বাচনটা পরে যে সেক্ষেত্রে মানুষ কিন্তু একটা পরিবর্তন হয়তো চাইছে। সেটা কি এবারে এটাই দেখার যে বাংলা কি সম্পূর্ণভাবে বিজেপির হতে চলে যাবে, নাকি সেখানে একটা জোট সরকার গঠন হবে, ব্যাপারটা কিন্তু এখনো অবধি আমাদের কাছে কথা বলবো। যেখানে টিটানগরে অর্জুন সিং এর একটা সভা যেটা হয়েছিল, যেখানে 93 জন মহিলা তোমার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে, সেই বিষয়ে অর্জুন সিং এর কি মন্তব্য সেটা একবার দেখে নেবো। বানি আমি করছি না, কিন্তু এটা আমি ভবিষ্যৎবাণী করছি যে সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে শ্রমিকদের গলা হাড়ে হাত ধরে এই প্রশান্ত চৌধুরী তৃণমূলের হাতে হাত মিলিয়ে এরা এখানে শ্রমিকদেরকে ছাঁটাই করে বের করে দিয়েছে। বা সিএসসিতে এখানে চাকরি দিতে হবে, আর নালে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে 2021-এ আমাদের সরকার এলে। কেন এখানে বহু শ্রমিক, বহু পরিবার আজকে না খেয়ে মরছে, আর পুরোপুরি তৃণমূলে হাতে হাত মিলিয়ে এই সঞ্জীব গোয়েঙ্কা এখান থেকে লোকগুলোকে চাকরি খেয়ে নিয়েছে। কালকে অভিষেক ব্যানার্জি বলেছে শুভেন্দুকে উপসর্গহীন ভাইরাস, করোনার সাথে তুলনা করেছেন, কি বলবেন? অভিষেক ব্যানার্জি অত কোন হ্যাঁ দেখো রানু, অবশ্যই আমরা শুনতে পেলাম যে তাদের প্রতিক্রিয়া কি, এবং দেখো এই প্রতিক্রিয়ারও একটা কোনো মানে বিপরীত প্রতিক্রিয়ারও বিপরীত একটা প্রতিক্রিয়াও থাকবে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে দেখো রাজনৈতিক ফলাফল যাই হোক, সেক্ষেত্রে নির্বাচনের ফলাফল যাই হোক, সেক্ষেত্রে যেই সরকারে আসুক, জোট সরকার হোক বা যেই আসুক, সাধারণ মানুষ কিন্তু আলটিমেট মানে সাধারণ মানুষ দিনের শেষে কিন্তু চায় যে সরকারই আমরা স্থাপিত করেছি সে যেন সাধারণ মানুষের জন্য একটা কাজ করে। সাধারণ মানুষের জন্য কাজ বলতে
আমরা কি কি বুঝি, সেক্ষেত্রে ঠিকঠাকভাবে পরিষেবা দেওয়া, ঠিকঠাকভাবে রাস্তা গঠন করে, এই কাজগুলো কিন্তু সরকারের একটা মূলত কাজ থেকেই যায় রানু। কটাক্ষ পাল্টা সভা এগুলো তো থাকবেই নোয়েল। যত ভোট এগিয়ে আসবে রাজনৈতিক পরিস্থিতি তত সরগরম হয়ে উঠবে। আর সেই ক্ষেত্রে এই সভাগুলো তো হবেই, সেখানে দেখা যাবে কি এই দল অন্য দলকে একটা অন্য কটাক্ষ করলো, সেই জিনিসগুলো আমাদের সামনে বারবারই উঠে আসে। এখন দেখার বিধানসভা ভোটে কোন দল এখন এগিয়ে থাকে। অবশ্যই সেক্ষেত্রে দেখো আমরা কিন্তু এবছর যেটা বুঝতে পারছি যে আমরা তো এবছর নির্বাচনের কিছু মাস আগে হয়তো আমরা হয়তো একদম 100% আমরা শিওর ছিলাম, আমরা 100% শিওর ছিলাম যে তৃণমূল সরকারে আসছে, কিন্তু এবছর যা আমরা খবর পাচ্ছি বা যা অবস্থা আমরা রাজনীতিকে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা আর কিন্তু দেখো আমরা বলতে পারছি না যে তৃণমূলই পুরো সরকার গঠন করবে, কারণ সেক্ষেত্রে কিন্তু একটা বড় একটা ধোঁয়াশা আমাদের মনে এবং অবশ্যই সাধারণ মানুষের মনে সেক্ষেত্রে কিন্তু এটা রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি এটাই অনুরোধ যে অবশ্যই করোনার ক্ষেত্রে আপনারা যত রকম সরকারি বিধিনিষেধ সবকিছু মেনে চলুন, এবং অবশ্যই সেক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে ভোট আপনার একটি ভোটও কিন্তু অনেক বেশি একটা মূল্যবান সময় করে। আর এক্ষেত্রে নোয়েল, যেটা তুমি বলছিলে যে তোমার ভোটের কথা, যে একটা ভোটও যেন ঠিক জায়গায় যাতে যায়, বিধানসভার ভোটে আমরাই নির্বাচন করব যে কে আসবে, সাধারণ মানুষরাই ঠিক করবে যে কারা আসবে। অবশ্যই তাই জন্য ভারতকে বলা হয় দেশের মানে পুরো বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র রানু। একদমই তাই। আমাদের অনুষ্ঠান একদম শেষের মুখে চলে এসে নোয়েল, এই বিষয়ে তো আমাদের আবার রাজনৈতিক ব্যাপারে এবং অবশ্যই করোনা ভ্যাকসিন নিয়ে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই সাধারণ মানুষ থেকে স্বাস্থ্যকর্মী সবাই হয়তো করোনা ভ্যাকসিন পেয়ে, এখন ড্রাই রান যেহেতু শুরু হয়ে গেছে, আমরা আশা করবো এই মাসের মধ্যেই হয়তো স্বাস্থ্যকর্মীরা অ্যাটলিস্ট করোনা ভ্যাকসিনটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আমাদের আজকে অনুষ্ঠান এখানেই শেষ করলাম। অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে আগামীকাল। নমস্কার।